পোলারাইজেশন ইজ দ্য টপিক যেখান থেকে কলেজে সিকিউ আসে। এসসি কোয়েশ্চেনও চেক করো, গতবারেরটা, তার আগেরবারটা, তার আগেরবারটা পোলারাইজেশন থেকে কোয়েশ্চেন আসে। অ্যান্ড যদি ডিউর কোয়েশ্চেন চেক করো, বুয়েটের প্রিলি হয় এখন, এগুলোতে হচ্ছে পোলারাইজেশন থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। জিনিসটা বোঝাটা খুব 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 দরকার। আচ্ছা, সো পোলারাইজেশন পড়তেছিলাম। ভাইয়াকে বলো তো পোলারাইজেশনের কাজ কি? কি প্রপার্টি ইন কি বন্ড যেন? আয়নিক কোভ্যালেন্ট প্রপার্টি ইন আয়নিক বন্ডস। আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে, ঠিক আছে, গান কবিতা ছন্দগুলো বেশি কাজে দেয় হলো যারা ইউনিভার্সিটি টার্গেট করে আর মেডিকেল টার্গেট যারা করে তাদের জন্য আর কি, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ারিং টার্গেট যারা করে এরা কেন জানে এগুলো পছন্দ করে না খুব একটা, বা মনেও রাখতে পারে না। আমি জীবনে মনে রাখতে পারতাম না গান কবিতা ছন্দ এগুলো, মানে তার থেকে হচ্ছে ডিরেক্টটা মনে রাখা সহজ। সো পোলারাইজেশন সম্পর্কে ফাজান্স রুলটা কি ছিল ভাইয়ারা বলেন তো দেখি। ফাজান্স রুল ছিল পোলারাইজেশন বাড়বে কখন কখন? যদি অ্যানায়নের সাইজ বড় হয়, ক্যাটায়নের সাইজ ছোট হয়, চার্জ যত বেশি হয়, অ্যান্ড ফাইনালি ডি আর এফ অরবিটাল যদি প্রেজেন্ট থাকে, ওটার প্রেজেন্সটাই হচ্ছে পোলারাইজেশনকে ইনডিউস করে আর কি। আচ্ছা, তাহলে আজকে তোমাদের শীটের মধ্যে দেখো একটা ছোট যে নিজে করো টাইপের জায়গা আছে। কোথায় যাবা? এটা 4 নাম্বার যে টেবিল দেওয়া আছে বা চার্ট দেওয়া আছে তার ঠিক নিচে একটা পোলারায়ন মাত্রা সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে, পাইছো? আচ্ছা, সো ওখানে দেখো নিজে করোর ওখানে বলছে বেসিক্যালি ক্রম নির্ধারণ করার জন্য, অর্থাৎ কোনটা আগে লিখবা কোনটা পরে লিখবা সেটা, ঠিক আছে। সো আমরা একটু ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে চাই এখন। পোলারাইজেশন জিনিসটা কি ছিল এবং এইটা কিভাবে কাজ করে। 2 নাম্বার যে পেজটা আছে, মানে 1 নাম্বার পেজের লাস্টের দিকে দেখো একটা প্রপোর্শনাল দিয়ে জিনিস লেখা আছে, খুঁজে পাইছো? দেখো ওখানে লেখা আছে যে হ্যাঁ, অলওয়েজ রিমেম্বার পোলারাইজেশন ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট প্রপার্টি বা কোভ্যালেন্ট নেচার। অর্থাৎ পোলারাইজেশন যত বেশি হবে, পোলারাইজেশন এইটা যত বেশি হবে আমরা বলি যে কোভ্যালেন্ট নেচার তত বেশি শো করবে। কোভ্যালেন্ট নেচার তত বেশি শো করে। আচ্ছা, আরেকদিন বলবো গল্প। সো পোলারাইজেশন যত বাড়ে কোভ্যালেন্ট নেচার তত বাড়ে, অ্যান্ড কোভ্যালেন্ট নেচার যত বাড়ে তুমি খেয়াল করে দেখো ওখানে আরেকটা জিনিস আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এইটা হচ্ছে কমতে থাকে। আর দ্রাব্যতা কমতে থাকে। স্টেবিলিটি বা স্থিতিশীলতা, দ্রাব্যতা মানে সলিউবিলিটি, আর আরেকটা হচ্ছে স্টেবিলিটি বা স্থিতিশীলতাও কমতে থাকে। ভাইয়ারা একটু মনোযোগ দিব, কারণ যেটা বলছিলাম লাস্ট ক্লাসেই সম্ভবত যে পোলারাইজেশন ইজ দ্য টপিক যেখান থেকে কলেজে সিকিউ আসে। অ্যান্ড হলো তুমি যদি এইচএসসি কোয়েশ্চেনও চেক করো, গতবারেরটা, তার আগেরবারটা পোলারাইজেশন থেকে কোয়েশ্চেন আসে। অ্যান্ড যদি ডিউর কোয়েশ্চেন চেক করো, বুয়েটের প্রিলি হয় এখন, এগুলোতে হচ্ছে পোলারাইজেশন থেকে অনেক কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। সো জিনিসটা বোঝাটা খুব 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 দরকার। তাহলে চলেন আমরা হচ্ছে ফাজানের নীতির সাহায্যে কিছু কিছু কথাবার্তা আলোচনা করতে পারি কিনা। সো ওই যে ওখানে চলে যাও যেখানে রাইট ডিগ্রি অফ পোলারাইজেশন, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আমরা হচ্ছে ক্রম সাজাতে চাই। প্রথমটার দিকে তাকাও, প্রথমটাতে আছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তোমাকে দিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। ভাইয়ারা যারা কথা বলতেছেন তারা কি পোলারাইজেশন পারেন না? তাহলে কথা বললেন না, ঠিক আছে, শিখেন। ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। তো এটার মধ্যে আমরা যদি একটু এভাবে করে যদি আলোচনা করি যে পোলারাইজেশন কোনটার সবচেয়ে বেশি হবে। পোলারাইজেশন বাংলায় হচ্ছে পোলারায়ন, বাংলা নাম হচ্ছে পোলারায়ন। আচ্ছা, তাহলে পোলারায়ন কার বেশি হবে সবচেয়ে, কার সবচেয়ে কম হবে? আমরা যেটা পড়ে আসছি যে ক্যাটায়নের আকার যত ছোট হয়
অ্যানায়নের আকার যত বড় হয়, ভাইয়ের সাথে সাথে বলও পড়া হয়ে যাবে। ক্যাটায়নের আকার কি হতে হবে? ছোট। অ্যানায়নের আকার বড়, চার্জ বেশি, আর ডিআরএফ ওইটা তো এমনি, ঠিক আছে, দুধ ভাত। সো ঘটনা হচ্ছে এই জায়গায় তাকায় দেখো তো, আমার সবগুলো ক্যাটায়ন কিন্তু সেম, তার মানে ক্যাটায়ন আমাদেরকে এখানে তুলনা করতে হবে না। আমরা যদি অ্যানায়নের সাইজগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, অ্যানায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের রেডিয়াস, অ্যানায়ন ব্যাসার্ধ, তাহলে অ্যানায়নের আকার যদি তুলনা করতে চাই, ভাইয়াকে একটু বলো তো এখানে সবচেয়ে ছোট কোনটা? কি কি অ্যানায়ন আছে এখানে? আছে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সবচেয়ে ছোট কোনটা? ফ্লোরাইড, 2টা শেল। আর সবচেয়ে বড় কে? আয়োডাইড। কয়টা শেল ওর? 5টা শেল। তাহলে আমরা সিরিয়াল করতে চাইলে ফ্লোরাইড সবচেয়ে ছোট, দেন ক্লোরাইড, দেন ব্রোমাইড, দেন আয়োডাইড, ঠিক আছে, দেন আয়োডাইড, ঠিক আছে। এখন তাইলে পোলারাইজেশনের মাত্রা বলো। অ্যানায়নের আকার যত বড় হয় পোলারাইজেশন বাড়ে নাকি কমে? অ্যানায়নের আকার বাড়লে পোলারাইজেশন বাড়ে। ওই যে এখানে দেখো অলরেডি লেখা, এখানে লেখা নাই, সরি। সো ক্যালসিয়াম ফ্লোরাইডে তাহলে পোলারায়ন সবচেয়ে কম, দেন ক্যালসিয়াম ক্লোরাইড, দেন ক্যালসিয়াম ব্রোমাইড, অ্যান্ড দেন হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইড। তাহলে আমি যদি বলি যে সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য বা কোভ্যালেন্ট প্রপার্টি কার আছে? ক্যালসিয়াম। সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য, এই যে দেখো পোলারাইজেশন বাড়লে কোভ্যালেন্ট নেচার বা সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। তাহলে আবার বলো, সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য কার? আয়োডাইডের, ঠিক আছে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য, তাহলে আমরা একটু লিখে ফেলি যে কোভ্যালেন্ট নেচার কোনটার সবচেয়ে বেশি? কোভ্যালেন্ট নেচার বাংলায় হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। কোন দুইজন ছেলে যেন কথা বলতেছে, এই জন্য ফ্যান বন্ধ করে রাখি, বুঝছো? ফ্যান বন্ধ করে রাখলে এক্স্যাক্টলি ম্যাপিং করা যায় যে কোথা থেকে সাউন্ড আসে। ফ্যান চললে হচ্ছে নয়েজ থাকে অনেক ইনফরমেশনের মধ্যে। কোভ্যালেন্ট নেচার তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইডের, এদিক থেকেই লিখি। ক্যালসিয়াম আয়োডাইড সবচেয়ে বেশি, দেন ক্যালসিয়াম ব্রোমাইডের একটু কম, দেন ক্যালসিয়াম ক্লোরাইডের আরেকটু কম, অ্যান্ড ক্যালসিয়াম ফ্লোরাইডের সবচেয়ে কম। অ্যান্ড দ্যাট মিনস আমরা যদি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের কথা বলি, মেল্টিং বা বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, মেল্টিং বা বয়েলিং পয়েন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সলিউবিলিটি বা দ্রাব্যতা, অর্থাৎ পানিতে কত বেশি দ্রবীভূত হয়, দ্রাব্যতার ক্ষেত্রে আমরা দেখব উল্টা অর্ডার। এই যে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, পোলারাইজেশন যদি বাড়ে কোভ্যালেন্ট নেচার বাড়বে, আর কোভ্যালেন্ট নেচার বাড়লে মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কমবে, সলিউবিলিটি কমবে, ঠিক আছে। স্থিতিশীলতার যে ব্যাপারটা, এটা আমরা একটু পরে আসতেছি স্টেবিলিটির ব্যাপারে। সো কমতে থাকে। এখন তাহলে আমার ক্যালসিয়াম ফ্লোরাইড সবচেয়ে বেশি, অ্যান্ড আস্তে আস্তে করে কমবে। ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য একটু কম, ক্যালসিয়াম ব্রোমাইডের আরও কম, অ্যান্ড ক্যালসিয়াম আয়োডাইডের সবচেয়ে কম। মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের কথা যদি বলি, সলিউবিলিটি যদি বলি, সেগুলো। ভাইয়া আচ্ছা আরেকবার বলতেছি, অনেকেই হয়তো বা বুঝি নাই, ফ্যান অফ করে দেই, এসি চলতেছে, একটু গরম লাগবে কিছুক্ষণ, তারপর ঠিকঠাক হয়ে যাবে। দেখেন আবার সবাই একটু মনোযোগ দিব। তাহলে পোলারাইজেশন আবার প্রথম থেকে, তাহলে পোলারাইজেশন জিনিসটা কি? পোলারাইজেশন হচ্ছে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে সমযোজী বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? আয়নিক বৈশিষ্ট্যগুলো কি ছিল? তোমরা 9-10-এ থাকতে কোভ্যালেন্ট ভার্সেস আয়নিক পড়ে আসছো না? তাহলে কোভ্যালেন্ট বা সমযোজীগুলোর ক্ষেত্রে আমরা কি কি পড়ে আসছি? যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট কম, পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে। তারপরে এই তো এই দুইটাই ধরে নিচ্ছি। আর অথবা এমনি চিন্তা করতে পারি যে হ্যাঁ, বন্ধনের যে শক্তি, বন্ধন শক্তি বা বন্ড এনার্জি, সেটাও কি হয়? একটু কম হয়, উইক হয় একটু, ঠিক আছে। বুঝবো কেমনে? তুমি একটু চিন্তা করে দেখো, একটা পলিথিন কিন্তু তুমি এমনি টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারো, তার মানে মলিকিউলসগুলোর বন্ড এনার্জিও কিন্তু কম, কারণ তারা জাস্ট ভ্যান ডার ওয়ালস বন্ড দিয়ে কানেক্টেড। ওয়্যার এজ তুমি কিন্তু চাইলেই একটা
লবণের যে দানা, ঠিক আছে, ওটা ভাঙতে পারো না, ঠিক আছে, হয়তো হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তারপরে গুঁড়া হয়ে যাবে, বাট আদারওয়াইজ এটা খুবই স্ট্রংলি কানেক্টেড থাকে। বুঝতে পারতেছি? আচ্ছা, এগুলো ছিল সমযোজী বৈশিষ্ট্য। আয়নিকের জন্য কি ছিল? আয়নিকের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট হাই, ঠিক আছে, তারপরে হচ্ছে পানিতে সলিউবল। বুঝতে পারছি? তাহলে কোভ্যালেন্ট প্রপার্টি, যে এখানে লেখা কোভ্যালেন্ট নেচার, কোভ্যালেন্ট নেচার মানেই হচ্ছে তার মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট কম থাকবে এবং পানিতে যে দ্রাব্যতা বা সলিউবিলিটি সেটা কি হবে? কম হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ঠিক আছে, কোভ্যালেন্ট নেচার যত বেশি হবে তার মানে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট তত কমতে থাকবে এবং সলিউবিলিটি তত কমতে থাকবে। ঠিক আছে, আর কোভ্যালেন্ট নেচারটা আমরা ব্যাখ্যা দিব কি দিয়ে? পোলারাইজেশন দিয়ে। পোলারাইজেশন ব্যাখ্যা দিব কি দিয়ে? ফাজানের নীতি দিয়ে। ঠিক আছে, ফাজানস রুল দিয়ে। তোমরা যদি শীটের দিকে তাকাও, শুরুর দিক থেকে একটা বিল্ড আপ করা হয়েছে, মানে আস্তে আস্তে করে শীটের মধ্যে ইনফরমেশনসগুলো, মানে কি বলবো, স্টোরিটা বিল্ড আপ হয়েছে। কি হয়েছে? ফার্স্টে দেখো তোমাকে কিছু মৌল বা কিছু এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতা। দেখছো এখানে এগুলো কেন দেওয়া? বিকজ এগুলোরটা মনে রাখলে ভালো। সবগুলো 118টা তো মুখস্থ রাখবো না। আবার ধরো প্রথম 30টা আমরা যেরকমভাবে বলি, ইলেকট্রোনেগেটিভিটি সবগুলোর মুখস্থ রাখারও দরকার নাই। তাহলে যেগুলো খুব কমন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, এইগুলোর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আমাদেরকে জানতে হবে, ওগুলো লেখা আছে। আচ্ছা, এরপর দেখো নেক্সট চলে যাও, নেক্সট টেবিলে 2 নাম্বার টেবিলে দেওয়া আছে সমযোজী বন্ধনের প্রকৃতি, কোভ্যালেন্ট নেচার। কোভ্যালেন্ট নেচার কেমন? কোভ্যালেন্ট বন্ডকে আমরা হচ্ছে মেইনলি 2 ভাগে ভাগ করছিলাম, এখানে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড, পিওর, ঠিক আছে, যাদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। একটু দেখো ডিফারেন্স অফ ইএন লেখা আছে। ডিফারেন্স অফ ইএন মানে কি? ইলেকট্রন, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য একদম যদি 0 হয় তার মানে হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি পিওর কোভ্যালেন্ট বন্ড। কারা এরা? যেমন আমি যদি H2 লিখি, H2 মানে এখানে 2টাই হাইড্রোজেন, তাহলে তাদের পার্থক্য কত হবে? 0। যদি 0 হয় আমরা বলছি পিওর কোভ্যালেন্ট বন্ড। কিন্তু যদি 0 না হয়, ধরো CH4, উপরের টেবিলে দেখো তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত লেখা আছে? 2.55। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত লেখা আছে? 2.2। তাহলে পার্থক্য কত দুইটার? মাইনাস করলে 0.35। ঠিক আছে, সো পার্থক্য একদম 0 না, 0.5-এর থেকে কম। সো 0.5-এর থেকে যদি কম হয় তখন আমরা তাদেরকে বলি নন পোলার কোভ্যালেন্ট বন্ড। নন পোলার কোভ্যালেন্ট বন্ড, অপোলার সমযোজী। বাংলাটা লিখা নাই, লিখে নাও দরকার হলে পেন্সিল দিয়ে। অপোলার সমযোজী, ওটা স্টিল সমযোজী এবং এদের এখনো পোলারাইজেশন আসে নাই, মানে এখানে কোনো প্লাস মাইনাস টার্মিনাল নাই। এই যে পোল কথাটা মনে রাখবো, পোল বা মেরু কখন ইউজ করি? যেমন পৃথিবীর 2টা পোল আছে, নর্থ পোল, সাউথ পোল, মানে অপোজিট দিকে। কারেন্টের 2টা পোল হয়, পজিটিভ পোল, নেগেটিভ পোল। এখানেও তো আমরা চার্জ নিয়ে কথা বলতেছি। সো চার্জেরও পোল কয়টা? 2টা, প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত। সো আমরা যখন কোনো আয়নিক কম্পাউন্ড নিয়ে কথা বলি, লেটস সে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, তখন আমাদের কাছে স্পষ্টভাবে 2টা পোল আছে, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল, একদম ফিক্সড প্লাস মাইনাস। ঠিক আছে, কিন্তু এখানে কি কোনো প্লাস মাইনাস টার্মিনাল আছে? নাই। এজন্য এই টাইপের জিনিসকে আমরা কি বলছি? আমরা বলছি নন পোলার বা অপোলার। ঠিক আছে, নন পোলার বা অপোলার। এবার তার পাশের যে আছে সেখানে চলে যাও, দেখো যদি 0.5 থেকে 1.7-এর মধ্যে হয়, এক্সাম্পল কি? আমি এবার পানির কথা বললাম, H2O, তাহলে H2O-তে একটা অক্সিজেন থাকে আর কি থাকে? 2টা হাইড্রোজেন থাকে। তাহলে এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? দেওয়া নাই, 3.5, লিখে নেন 3.5। হাইড্রোজেনেরটা কত? 2.2। পার্থক্য কত? এখানে 8, ওখানে 5, 1.3।
এই যে দেখো পার্থক্য কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, আমার রেঞ্জটা হচ্ছে 0.5 থেকে 1.7 পর্যন্ত। 0.5 থেকে 1.7 পর্যন্ত যদি পার্থক্য থাকে তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি পোলার কোভ্যালেন্ট। পোলার কোভ্যালেন্ট অর্থাৎ পোলার সমযোজী। কোথায় পোলার কোভ্যালেন্ট লেখা? কফি খান, কফি খান, ঠিক আছে? আমারও লাগবে, কে বলে? এখানে কফি খোর কারা কারা আছে? নেশাখোর, আচ্ছা অনেকই আছে, ঠিক আছে, অলরাইট। Congratulations to you guys. You guys are, inshallah, will be living more days than these muggles যারা কফি খায় না। সো এরা কফিতে ভাই কফিতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অনেক কিছু, অনেক কিছুর জন্য ভালো, ঠিক আছে? অনেক কিছুর জন্য ভালো যেগুলো আম্মুরা মানতে চায় না, ঠিক আছে? আম্মুরা বলে না কফি খেলে গ্যাস্ট্রিক হয়, লিভার নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়। ভাই উল্টাটা, কফি ক্যান্সারের রিস্ক কমায়, লিভার হেলদি রাখে, ঠিক আছে? তারপরে হচ্ছে হ্যাঁ পানি বেশি বেশি খাবা, আজব, পানিও বেশি খাবা। হ্যাঁ পানির শর্টেজ হয়, ওই যে ও যেটা বললে এটা ট্রু। কফি হচ্ছে ডাইজেস্টিভ, আরেকটা জিনিস হচ্ছে যারা ডায়েট করতে চান, ওকে, তাদের জন্য কফি একটা গুড থিং, বিকজ কফি সিস্টেমে অনেকক্ষণ ধরে থাকে, মানে তুমি কফি খাইলে ওটা পেটের মধ্যে পড়েই থাকে, তো তোমার খিদা লাগে কম, ঠিক আছে? সো দ্যাটস এ গুড থিং। বাট যারা কফি খান অনেক পানি খান। ও আরেকটা জিনিস হলো আম্মুরা বলে, এটা মিথ আর কি, আম্মুদের মিথ, অ্যান্ড আম্মুদের সাথে আর্গু করতে যায়েন না। আমি আপনাদেরকে বলতেছি বিকজ দিজ আর ইনফরমেশনস, ফ্যাক্টস, বাট আম্মুদের জন্য ফ্যাক্টস কাজ করে না, আমার আম্মুর জন্য কাজ করে না, আমিও আম্মুরে বলে বুঝাইতে পারি না। সো আম্মুরা যেটা বলে যে বেশি কফি খাইলে অনেক প্রবলেম। বেশি মানে ধরো 2 কাপ 3 কাপ খাইলেই বলবো যে আরে আজকের দিনে 3 কাপ কফি হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ঠিক আছে, আজকে আর খাওয়া লাগবে না। কাহিনী হলো যে মানুষের বডিতে ক্যাফেইনের ম্যাক্সিমাম মাত্রা হচ্ছে, মানে যেটা নিতে পারে মানুষের হিউম্যান বডি, সেটা হচ্ছে 400 মিলিগ্রাম পার ডে। 400 মিলিগ্রাম পার ডে, প্রায় 40 কাপ কফি খাইতে পারবা তুমি কাপের হিসাবে। সো নো ওয়ারিজ, 5 কাপ খাইলে ইউ ওয়ন্ট ডাই ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ, এটা কে বলছে? কোন ডাক্তার? এই যে ডাক্তারদের, আমাদের বাংলাদেশের ডাক্তারদের না একটা, মানে বাংলাদেশের ডাক্তারদের হুজুরদের, ঠিক আছে, একটা এই দুইটা গোষ্ঠীর হচ্ছে গোরামি আছে কিছু। আমি বলবো না ইঞ্জিনিয়ারদের নাই, আমাদের অনেক টিচারদেরও আছে। গোরামি মানে কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে ওরা তো ডাক্তার, সায়েন্সের মানুষ, ঠিক আছে, কিন্তু সায়েন্সের কিছু ফ্যাক্ট, সায়েন্স প্রুভেন ফ্যাক্ট ওরা মানতে চায় না, ঠিক আছে? যেমন ধরো এই যে ওর কোনো একটা ডক্টর বলছে যে 3 কাপের বেশি কফি না খাইতে। শো মি ডেটা প্লিজ। নেক্সট টাইম কেউ যদি বলে আদার দেন ইউর আম্মু যে এত কাপের বেশি কফি খাওয়া যাবে না, আস্ক দেম ফর ডেটা, যে ডেটা দেখান আমাকে, ঠিক আছে? ডেটা দেখান। আমি ডেটা দেখাইতেছি এই যে 400 মিলিগ্রাম পর্যন্ত নিতে পারে, অ্যাভারেজ 1 কাপের মধ্যে 2 থেকে 5 মিলিগ্রাম, ম্যাক্সিমাম 10 মিলিগ্রাম ক্যাফেইন থাকে, ঠিক আছে? হ্যাঁ, তবে বেশি কফি খাইলে যেটা হয় ডিহাইড্রেশন হয়, যে বডিতে সিস্টেমে অনেকক্ষণ থাকে, যতক্ষণ তোমার সিস্টেম বিজি থাকবে, মানে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ হচ্ছে পানি অ্যাবজর্ব করতে থাকে, ওকে? ধরো তোমার মেটাবলিজম আপাতত অফ, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করো না, তখন বডি আর পানিও অ্যাবজর্ব করে না, কথা না, ঠিক আছে? বাট বেশি কফি খেলে হচ্ছে তার মানে তোমার বডি অলওয়েজ পানির ডিমান্ডে থাকে, সো পানিও খাইতে হবে বেশি বেশি। যারা কফি খান, হেলদি থাকতে হলে পানি খাইতে হবে, বুঝছেন? যারা ডায়েট করতে চান বেশি বেশি কফি খাবেন, ঠিক আছে? আর কফি যদি খানি, যারা হচ্ছে ওই যে একটু হ্যাভি করে কফি খাইতে পছন্দ করেন, হ্যাভি মানে বুঝছেন তো, এইটা সেটা মিশায়, ঠিক আছে, দুধ, কফি মেট, ঠিক আছে, তারপরে চিনি, হ্যাঁ ক্রিমার, আস্তে আস্তে এগুলো কমায় ফেলো আর কি। মানে এগুলো একদিনে কমানো পসিবল না, আর আস্তে আস্তে ট্রাই টু গো টু ব্ল্যাক কফি,
বুঝছেন? তুমি মাঝে মাঝে দেখো যে নর্থ এন্ডের একটা ছোট্ট একটা রিপোর্ট বের হয়েছিল, বুঝছো? পোলাপান শোনেন, সো নর্থ এন্ডে একটা ছোট রিপোর্ট বের হয়েছিল, ওখানে হচ্ছে বলছে যে মানে যারা বারিস্তা তারা হচ্ছে বুঝে কেমনে যে কে রেগুলার কফি খোর আর কে হচ্ছে ধরো আসছে মানে ভাইব নিতে আসছে, ঠিক আছে? মানে কে রেগুলার কফি খায় আর হচ্ছে কি এটার পার্থক্য হচ্ছে মানে ওরা ডিফারেন্সিয়েট করে বিটুইন কাস্টমার এমনি করে যে এসপ্রেসো, আমেরিকানো অথবা ক্যাপুচিনো ম্যাক্সিমাম এই তিনটা যারা অর্ডার দেয় তারা হচ্ছে রেগুলার কফি খোর, ঠিক আছে? আর যারা হচ্ছে ওই যে ফ্র্যাপেচিনো, ঠিক আছে, তারপরে হচ্ছে এই সেই মকা মেল্ট, তারপরে হচ্ছে আর কি ক্যারামেল কফি, ঠিক আছে, ক্যারামেল লাতে, যারা এগুলো অর্ডার দেয় তার মানে ওরা তখনই বুঝে যে রেগুলার না, ভাইব নিতে আসছে একটু। আচ্ছা, অলরাইট, ব্যাক টু আওয়ার টপিক। আচ্ছা ঠিক আছে, হইছে। আর যারা কফি খোর আছেন, আই এম সরি, বিকজ কফি খোরদেরকে কফির কথা মনে করায় দিলে ওদের ক্রেভিংস আরও বাইরে যায়। ওকে, সো মনে করায় দিলাম, ক্লাস শেষে খেয়ে নিয়েন। আপাতত হচ্ছে একটু মনোযোগ দিই। অলরাইট, ঠিক আছে, ইউ উইল হ্যাভ টু আর্ন ইট। ওই যে যারা 50 পয়সা ওরাও বলতে পারতো যে ভাই খাওয়ান। ও না, কফি খাওয়াটা না 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 না, কফি খাওয়ার একটা ডিল আছে আমার থেকে, ঠিক আছে? এমন আমি কফি খাওয়াই না। কফি বলতে ইয়েস, এখন আমি তোমাকে ওই যে চাইলে মেশিনের কফি খাওয়াইতে পারি, ঠিক আছে, ওইটাই ম্যাক্সিমাম। বাট ধরো অ্যাকচুয়াল কফি ট্রিট পাওয়ার জন্য ওই যে 12-এর ক্লাসে ওদিন বলতেছিলাম যে ইউ উইল হ্যাভ টু আর্ন ইট, ঠিক আছে? মানে আমার কাছ থেকে হাউ টু আর্ন অনেক কিছুতে হইতে পারে। যেমন ধরো তোমরা নিশ্চয়ই জানো যে ভাইয়ার হলো একটা বই আছে, ঠিক আছে, তোমরা পাবা, ওইটার কাজ চলতেছে, পার্ট 3 আর 4 বের হয়েছে ফিজিক্স প্র্যাকটিস বুকের। তোমরা পার্ট 1 পাবা, যে তোমাদের জন্য রেডি হচ্ছে আর কি। সো পার্ট 4-এর মধ্যে 12-এ যারা পড়তেছে অলরেডি রানিং, তো তাদের মধ্যে আমার তো পরিচিত মানুষজন আছে যে কারা কারা নিজের পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতে পারবে, ঠিক আছে? অ্যান্ড ধরো যারা মানে যারা ডেডিকেটেড, সো এরকম 3জনকে আমি হচ্ছে মানে নিজে সিলেক্ট করে ওদেরকে আমি সফট কপি পাঠাইছি আগে প্রুফ রিড করার জন্য, ঠিক আছে? সো ওদের কাছে তো বই আছে, সো ওদের নিজেদেরও 2টা কারণে। এক, ওদের নিজেদেরও পড়াশোনা হবে এতে, মানে পড়ারই তো জিনিস, ওদেরই বই, সো আলটিমেটলি ওদের নিজেদেরও পড়া হবে। কাজ তো করছে, যারা কাজ করছে হচ্ছে যে বুয়েটে একজন পড়ে ওই রকম একটা ছেলে, কাজ মানে যারা টাইপিংয়ের কাজ করছে ওরাও রেগুলার কিছু না, আমি সাজাইছি, আমি হচ্ছে সব কিছু করছি। আর কুয়েটের আর বুয়েটের 2জন ছেলে হচ্ছে আমাকে হেল্প করছে আর কি। সো বাট প্রুফ রিড করে দিছে হচ্ছে 12-এর, মানে যাদের বই ওদের থেকেই 3জন, ঠিক আছে? সো দে আর্নড ইট। প্রথম কথা হচ্ছে যারা প্রুফ রিড করতে দিছি যাদেরকে, এটা ওয়াজ অ্যান অনার ফর দেম, বিকজ ওই যে বললাম তো আমি নিজে সিলেক্ট করে দিছি, তার মানে দে প্রুভড দেমসেলফ যে হ্যাঁ ওরা পড়াশোনা করে, ঠিক আছে, পড়াশোনা করে। সো এই জন্যই ওরা আগে পাইছে জিনিসটা। সো এই হলো কাহিনী। সো ইউ উইল হ্যাভ টু আর্ন ইট। কফি ট্রিট আর্ন করে নিতে হবে, বুঝছেন? চলেন সামনে যাই। এবার নেক্সটে কি লেখা আছে? যদি 1.7-এর বেশি হয়, যদি 1.7-এর বেশি হয় তখন তাদেরকে আমরা কি বলি? আয়নিক। আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়ামেরটা কি লেখা আছে এখানে? লেখা নাই সম্ভবত। সোডিয়ামেরটা 0.5 বা সামথিং, 0.5, এইটা হচ্ছে 3.2, মাইনাস করলে কত আসে? এই নাম্বারগুলো এলোমেলো হতে পারে। কত আসে? -2.7। আচ্ছা, মাইনাস করলে 2.7 আসে, হচ্ছে পার্থক্য, তাই তো? সো 2.7, তার মানে অবশ্যই আয়নিক। এখন 3 নাম্বার টেবিলে যাও। 3 নাম্বার টেবিলে যাওয়ার আগে মাঝখানে একটা নোট আছে, দেখো, নেভার ফরগেট লেখা, পাইছো? নেভার ফরগেটের ওখানে কি লেখা আছে? যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যত বেশি হবে, না ক্লাসটা রেস্টলেস মনে হচ্ছে, একটু ঠান্ডা হতো, ঠিক আছে? সবাই একটু আমার দিকে তাকায় থাকো কিছুক্ষণ, থ্যাংক ইউ। এই তো, সো ওখানে লেখা আছে কি যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তত আয়নিক প্রপার্টি বাড়তে থাকবে, আয়নিক ধর্ম বাড়বে।
আয়নিক ধর্ম মানে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সলিউবিলিটি বেশি এরা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো চলে যাও হচ্ছে 3 নম্বর টেবিলে। 3 নম্বর টেবিলে লেখা আছে আয়নিক বন্ধনের প্রকৃতি, অর্থাৎ নেচার অফ আয়নিক বন্ডস। নেচার অফ আয়নিক বন্ডস, এই জায়গায় দেখো এখানে একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে, এগুলো যে একদম ফিক্সড নাম্বারস তা না। আমরা একটা ফর্মুলা শিখাই দিব, যে ফর্মুলার মধ্যে আপনারা বের করতে পারবেন কোনো একটা যৌগ বা কম্পাউন্ড কত পার্সেন্ট আয়নিক, কত পার্সেন্ট আয়নিক, এটা বের করার ফর্মুলা আছে। বাট তার আগে এখানে হচ্ছে একটা রাফ নাম্বার দেওয়া আছে। দেখো ডিফারেন্স যদি 0.1 হয় তখন হলো বলা হয়েছে যে 0.5% অফ দ্য বন্ড উইল বি আয়নিক, মানে 0.5% আয়নিক, মানে পুরাটাই কি তাহলে কোভ্যালেন্ট। কিন্তু তুমি যদি একদম লাস্টেরটা দেখো যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি যদি 3 হয় তখন দেখো কত পার্সেন্ট লেখা আছে, 90%। তার মানে 90%ই হবে আয়নিক বৈশিষ্ট্য। বাকি 10% কই গেল ভাইয়া? বাকি 10% হচ্ছে যেটা বলছিলাম, ইলেকট্রন কেউ কাউকে পুরাটা দিয়ে দেয় না। এই পৃথিবীর সবচেয়ে বেশি আয়নিক কম্পাউন্ড, সবচেয়ে বেশি আয়নিক কম্পাউন্ড হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড, বিকজ সিজিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম আর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি সবচেয়ে বেশি। এইটা আমরা ক্যালকুলেট করে দেখাবো, এটাই 92%-এর মতো আসে। তার মানে এরাও 8% অফ দ্য ইলেকট্রন ক্লাউড শেয়ার করে, বুঝছেন তো? 8% মানে ব্যাপারটা এরকম যে একটা পিৎজা, ওই যে একটা পিৎজা, ঠিক আছে? সো সিজিয়ামের কথা ছিল ফ্লোরিনকে পুরো একটা পিৎজা দিয়ে দিবে, বাট ও পুরো একটা পিৎজা দেয় নাই। ধরো 10টা স্লাইস ছিল, তার মধ্যে থেকে একটা স্লাইসে নিজে রেখে দিছে, আর বাকি 9 স্লাইস কাকে দিয়ে দিছে? 9 স্লাইস হচ্ছে ফ্লোরিনকে দিয়ে দিছে। তাহলে ওই যে 90%, বুঝছেন তো? তো 90% দিয়ে দিছে, বাট 10% কি করছে? শেয়ার করছে। বুঝতে পেরেছেন ঘটনা? আচ্ছা, তাহলে এই যে বিল্ড আপটা বুঝতে পারছি ভাইয়ারা। সো আবার একটু মনোযোগ দেই। শুরুতে আমরা কি দেখছি? শুরুতে আমরা দেখছি যে হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতার কিছু ভ্যালুস দেওয়া আছে, বাট তারপরে কি দেখছি যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপর ডিপেন্ড করে কোনো একটা বন্ড সেটা কি কোভ্যালেন্ট হবে নাকি আয়নিক হবে। এরপরে 3 নম্বর টেবিলে এসে দেখলাম যে খালি আয়নিক হলেই হবে না, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপরে স্টিল ডিপেন্ড করতেছে যে কত পার্সেন্ট আয়নিক আর কত পার্সেন্ট কোভ্যালেন্ট। বুঝতে পারতেছি? আর এই যে কোনটা বেশি কোভ্যালেন্ট সেটা বুঝারই পদ্ধতি হচ্ছে পোলারাইজেশন, সেটার জন্য আসে ফাজানস রুল। তারপরেই দেখো ফাজানের নীতি লেখা আছে। যে ফাজানের নীতি কি লেখা আছে, যে এই যে আমরা মাত্র বললাম যে পার্সেন্টেজ কম বেশি হয়, তাহলে কোনটার আয়নিক পার্সেন্টেজ বেশি হবে আর কোনটার কোভ্যালেন্ট পার্সেন্টেজ বেশি হবে সেটাই আসলে কে ব্যাখ্যা করে? ফাজানস রুল ব্যাখ্যা করে। বুঝতে পেরেছি? আচ্ছা, কোয়েশ্চেন আসে কেমন? কোয়েশ্চেন আসে হলো এক্স্যাক্টলি এটা, তোমাকে এই দুইটা জিনিস দিয়ে বলবে কি যে আচ্ছা এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বেশি এবং কেন, মেল্টিং পয়েন্ট কম কেন, সলিউবিলিটি কম বেশি কেন, এই টাইপের কোয়েশ্চেন্স। বুঝতে পারতেছি? আচ্ছা চলো আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি। একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা একবার আসছিল, সেটা হচ্ছে এরকম যে লেড আয়োডাইড PbI2 এর অস্তিত্ব থাকলেও, অস্তিত্বের ইংলিশ তো জানেন নাকি? থ্যাংক ইউ। অস্তিত্ব থাকলেও PbI4 এর অস্তিত্ব নেই কেন? PbI2 এর অস্তিত্ব থাকলেও PbI4 এর অস্তিত্ব নেই কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আচ্ছা একটু পিছনের দিকে যাই। কোন বন্ড স্ট্রং? আয়নিক বন্ড স্ট্রং। আর কোন বন্ড উইকার? কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট প্রপার্টি যদি বাড়তে থাকে তার মানে বন্ড আস্তে আস্তে কি হতে থাকে? উইক হতে থাকে। বন্ড আসলে কি হতে থাকে? উইকার হইতে থাকে। তাহলে অ্যাকর্ডিং টু ফাজানস রুল আমরা যদি দেখি কালো পোলারাইজেশন বাড়তেছে, আমরা যদি দেখি যে পোলারাইজেশন বেশি হচ্ছে, পোলারাইজেশন বেশি হওয়া মানে কি? মানে হচ্ছে বন্ডের যে স্ট্রেংথ ছিল, ঠিক আছে, বন্ডের যে শক্তিমাত্রা ছিল বা বন্ড স্ট্রেংথ যেটা, সেটা আস্তে আস্তে কি হতে থাকে? কমতে থাকে। আর বন্ড স্ট্রেংথ যত কমতে থাকে স্টেবিলিটি বা স্থিতিশীলতাও তত কি হতে থাকে?
কমতে থাকে, তার মানে আনস্টেবল হয়ে পড়ে বা একটা পর্যায়ে বন্ধনটা ভেঙে যায়। ঠিক আছে, সো দেখা গেছে যেটা এক্সপেরিমেন্টালি PbI4 যদি তুমি জোর করে তৈরিও করো কোনোভাবে, ওটা কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ হয়ে ভেঙে গিয়ে আবার কি তৈরি করে ফেলে, PbI2 তৈরি করে ফেলে। এখন এইটার ব্যাখ্যা আমরা কিভাবে দিব বলো তো? এইটার ব্যাখ্যা আমরা দিব কি দিয়ে বলেন তো? পোলারাইজেশন দিয়ে। তাহলে দেখো এই জায়গায় ক্যাটায়নের সাইজ, ক্যাটায়ন দুইটা সেম, তাহলে ক্যাটায়ন নিয়ে আমাদের কোনো কম্প্যারিজন নাই। কম্পেয়ার করব কাকে? অ্যানায়ন। অ্যানায়ন নিয়ে কি কোনো কম্প্যারিজন আছে? কম্প্যারিজন নাই। বাট আমরা এটা বলতে পারি যে অ্যাজ আয়োডিন ইটসেলফ একটা খুব বড় সড়ো আয়ন, অ্যানায়ন হিসেবে কি ওটা অনেক বড়, এবং আমরা অ্যাকর্ডিং টু ফাজান্স রুল অ্যানায়নের সাইজ যত বড় হয় পোলারাইজেশনও কি হয় তত বেশি হয়। তাহলে এইটা একটা বড় অ্যানায়ন, ঠিক আছে? প্রথম কথা, এটা আয়োডিন I মাইনাস ইজ এ লার্জ অ্যানায়ন। এইটা আপাতত একটু লিখে রাখি একটা পয়েন্ট হিসেবে। আমাদের মেইন পয়েন্ট এটা না, মেইন পয়েন্ট হচ্ছে আমরা যদি চার্জ কম্পেয়ার করি, চার্জ যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে PbI2-তে যেই আয়নটা ব্যবহার হচ্ছে, ক্যাটায়ন যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে 2+। দ্যাট মিন চার্জ কত বলো তো? চার্জ হচ্ছে +2। whereas আমরা যখন PbI4 নিয়ে কথা বলি, উই আর টকিং অ্যাবাউট Pb4+, অ্যান্ড Pb4+ মানে আমার চার্জ কত? +4। ফাজান্স রুল কি বলছে? চার্জ যত বেশি হয় পোলারাইজেশন তত বাড়ে। তাহলে এই জায়গায় চার্জ বেশি মানে আমার পোলারাইজেশন বেশি, পোলারাইজেশন বেশি। দ্যাট মিনস আমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারি যে PbI4-এ এত বেশি পোলারাইজেশন হয় যে ওটা আস্তে আস্তে আনস্টেবল হয়ে পড়ে। বিকজ আমরা মাত্র দেখলাম যে পোলারাইজেশন যদি বাড়ে তাহলে স্টেবিলিটি কমে, এবং স্টেবিলিটি কমতে কমতে একটা সময় কি হয়ে যায়, বেসিক্যালি এটার স্টেবিলিটি এতই কম যে জিনিসটা এক্সিস্টই করে না। বুঝতে পেরেছি? এই হলো কথা। ইটস অলমোস্ট লাইক রিয়েল লাইফ, বুঝছো? রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটা মনে রাখতে সুবিধা হবে। ধরো একটা ফ্রেন্ডস, টু পিপল আর ফ্রেন্ডস, ওকে? এখন ফ্রেন্ডসদের মধ্যে ইউজুয়ালি একটা কমন ফ্যাক্টর থাকতে হয়, মানে দে শেয়ার দ্য সেম ইন্টারেস্ট অর দে শেয়ার সামথিং বিটুইন দেম। কিন্তু ধরো ইফোর্টটা সমান হয়, ধরে নেন, ঠিক আছে? এখন যদি এরকম হতে থাকে যে ইফোর্ট সমান না হয়, আস্তে আস্তে কি হচ্ছে, একজন খালি নেয়, ঠিক আছে, আর আরেকজন খালি দেয়, তাহলে ওই জিনিসটা কি আর টিকবে বলেন বেশি দিন? তো এইখানের ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম। টিকে আছে? গুড, ভেরি গুড। আচ্ছা, অলরাইট। সো এই গেল মোটামুটিভাবে স্টেবিলিটি নিয়ে কথা, ঠিক আছে? আচ্ছা, একটু দেখো তো, আরও কয়েকটা আমাদের হচ্ছে প্র্যাকটিসের ওখানে ছিল যে নিজে করো, যেখানে লেখা ছিল নিজে চেষ্টা করো, ওই জায়গায় আমরা একটু চলে যাব। ওখান থেকে তুমি ভাইয়াকে হচ্ছে যেটা বলবা সেটা হচ্ছে এই জিনিস তিনটা। 2 নম্বর পয়েন্টটা দেখো, এইটা যে কোনো একজনকে আমি জিজ্ঞেস করব, একজন হচ্ছে সিরিয়াল বলবা, আরেকজন হচ্ছে রিজন বলবা, আরেকজন আরেকটা রিজন বলবা। ক্যালসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম নাইট্রাইট। অলরাইট, এগুলো সব মুছে দেই। কে কথা বলতেছে একটু দেখি। এই যে কথা বলতেছেন, বলেন। এই যে এদের মধ্যে এখানে কি কি আয়ন আছে বলো? অ্যানায়ন আছে, হচ্ছে ক্যাটায়নগুলো সেম, সো ক্যাটায়ন আমরা কম্পেয়ার করার দরকার নাই। ফ্লোরাইড, অক্সাইড আর নাইট্রাইট এর কথা যদি আমরা বলি, এই তিনটার মধ্যে কার সাইজ, ওই যে ওরে কোয়েশ্চেন করতেছি, তোমাকে বলতে হবে কোনটার সাইজ বড় কোনটা ছোট, বলো। এই সিরিয়ালি লেখা আছে, সো এটা বড় হলে এটা ছোট, এটা ছোট হলে এটা বড়, ব্যাপারটা এরকম আর কি। কোনটা ছোট কোনটা বড় বলেন দেখি। এদের পজিশন কোথায়? আমরা অনেকে হয়তো বা রিলেট করতে পারতেছি না যে ভাই এই তিনটাই কেন,
এই তিনটেই কেন? কারণ হচ্ছে এই তিনটা এক সিরিয়ালের পাবলিক, অক্সিজেন নাইট্রোজেন, এখানে না 7, 8, 9 এক সিরিয়ালের পাবলিক, বুঝছেন? সো এদের কম্প্যারিজনটা সহজ। অয়ন বলেন ছোট কোনটা? ফ্লোরিন ছোট, ফ্লোরাইড, নাইট্রোজেন, নাইট্রাইট সবচেয়ে ছোট, ঠিক আছে? আর উই শিওর? উল্টা বললাম না? নাইট্রাইট সবচেয়ে বড়, ফ্লোরাইড সবচেয়ে ছোট। আচ্ছা লাস্ট দিন আমরা বলছিলাম, দুঃখিত ফর ক্রিয়েটিং কনফিউশন, আচ্ছা লাস্ট দিন আমরা বলছিলাম যে ইলেকট্রন যদি বাড়ে, ওই যে একটা অ্যানালজি দিছিলাম যে কোনো একটা ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা বেশি থাকে তখন তাদেরকে সামলায় রাখা কঠিন, ঠিক আছে? সো এই জায়গায় যেটা হচ্ছে, নাইট্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? 7টা, বাট বাইরে এখন টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 10টা। 7টা ছিল, আরও 3টা নিচে, 10টা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সামলানো কঠিন, এজন্য এটার সাইজ কি বড়, নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন কমে যায়, আকর্ষণ কমে যায়। আর ফ্লোরাইডের ক্ষেত্রে কি হয়েছে, মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও 9টা, আর বাইরে ইলেকট্রন কয়টা? 10টা। সবারই এখানে 10টা ইলেকট্রন, বাট ওর প্রোটন 9টা, ওর প্রোটন 8টা, ওর প্রোটন 7টা। তাহলে ওর অ্যাট্রাকশন কী হবে? বেশি। ওর আকর্ষণ একটু কম, ওর আকর্ষণ আরও কম। বুঝতে পেরেছি ঘটনা? সো ওর সাইজ সবচেয়ে ছোট, আকর্ষণ যেটা বেশি, সাইজ তত কি ছোট। এবার আমাকে বলো যে সাইজের তুলনায় যদি আমরা কম্প্যারিজন করতে চাই, সাইজ দিয়ে যদি কম্প্যারিজন করতে চাই, তাহলে আমাকে বলো তো দেখি কোনটার পোলারাইজেশন সবচেয়ে বেশি হবে? নাইট্রাইটের পোলারাইজেশন কি হবে? সবচেয়ে বেশি। তাহলে পোলারাইজেশন এইটার সবচেয়ে বেশি, অ্যান্ড দেন দিস। আরও একটা জিনিস দিয়ে এই সেম হচ্ছে সিরিয়ালটা করা যায়। ফাজানের রুলের 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্টের মধ্যে আরও একটা পয়েন্ট এখানে কাজ করবে, সেটা কোনটা? চার্জ। নাইট্রোজেনের এখানে কত চার্জ ইনকর্পোরেটেড আছে? 3। এটার চার্জ কত? ক্যালসিয়ামের +3, নাইট্রোজেনের -3, তাহলে চার্জ হচ্ছে 3। ক্যালসিয়াম অক্সাইডের চার্জ, কত চার্জ কাজ করতেছে? 2। আর ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কত চার্জ কাজ করতেছে? 1 না, অ্যাকচুয়ালি এটাও 2, বিকজ ফ্লোরিন আছে কয়টা? 2টা, বাট ওই যে অ্যানায়নের চার্জ কত? 1। অ্যানায়নের চার্জ এখানে 1, অ্যানায়নের চার্জ এখানে 2, অ্যানায়নের চার্জ এখানে 3, তাহলে চার্জও এটার বেশি, চার্জ বেশি, অ্যানায়নের সাইজ বড়, এবং সে কারণে আমরা বলতে পারি যে এইটার পোলারাইজেশনও কি বেশি, ঠিক আছে? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি দেখি, তোমরা হলো এইটার অ্যান্সার কে দিতে চাও? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে, এই দুইটার মধ্যে কোনটার মেল্টিং পয়েন্ট কম? কোনটার মেল্টিং পয়েন্ট কম আর কোনটার বেশি? এই তো গলনাঙ্ক। আমরা কি দিয়ে কম্পেয়ার করতে চাই? গলনাঙ্ক কম্পেয়ার করতে চাই। কাকে জিজ্ঞেস করা যায়? অ্যান্সার এখানে অনেকেই দিয়ে দিছে, সো ওদেরকে আর জিজ্ঞেস না করি। সবাই ভদ্র হয়ে গেল হঠাৎ করে, ওয়াও। তামিম ঘুমে ধরছে, বলো। জি ভাই বলেন, এই দুইটার মধ্যে গলনাঙ্ক কোনটার বেশি কোনটার কম? মেল্টিং পয়েন্ট একটা বেশি হলে, দুইটাই তো দেওয়া আছে, একটার বেশি হলে আর একটার এমনি কম হবে। AlCl3 এর মেল্টিং পয়েন্ট বেশি। আচ্ছা এটার বেশি, এটার কম, এটা বলতেছো? আচ্ছা ঠিক আছে, অলরাইট। তামিমের বন্ধু আয়ান বলেন, ও কি ঠিক বলছে? হ্যাঁ, গুড, ঠিক আছে। এ চিকেন পক্সের পাশে পূর্ণতা, পুষ্পিতা, ওইটার নাম কি? ওইটার নাম কি? ওই যে পক্সের পাশেরটা, প্রমিতি বলো, ঠিক বলছে? উল্টা? আচ্ছা তুমি বলতেছো এইটা হবে, এইটা। আচ্ছা ঠিক আছে, এবার জাস্টিফাই করবে কে? আমি? ওয়াও। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে করে দেখি, স্টেপ বাই স্টেপ দেখি। আমরা ক্যাটায়নের সাইজ দেখি। ক্যাটায়নের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে।
এ কথা না, কোনটা ছোট কোনটা বড়? অ্যালুমিনিয়াম 3+ ছোট, অলরাইট। অ্যালুমিনিয়াম 3+ ছোট আর ম্যাগনেসিয়াম 2+ বড়। কেন বড়? কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন লুজ করছে বলো তো? 3টা। প্রোটন কয়টা? 13টা। 13টা প্রোটন, বাট ইলেকট্রন আছে মাত্র 10টা। তাহলে 13টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে কি বেশি আঁকড়ায় ধরে রাখবে, তার মানে কি কাছাকাছি চলে আসবে, সাইজ কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ওয়্যার ইজ ম্যাগনেসিয়ামের প্রোটন হচ্ছে 12টা, বাট ইলেকট্রন 10টা। প্রোটন কম। প্রোটন কম মানে আকর্ষণও কি কম। ইলেকট্রন 10টাই আছে, বাট অ্যাট্রাকশন কম। সো এটার সাইজ বড়, এটার সাইজ ছোট। আচ্ছা, একটা জিনিস গেল। সেকেন্ড জিনিস হচ্ছে আরও একটা জিনিস আমরা কম্পেয়ার করতে পারি, সেটা কি? চার্জ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চার্জ হচ্ছে 3, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চার্জ কত? 2। তার মানে হচ্ছে এখানে এটা বড়। চার্জ যত বেশি হয় আর ক্যাটায়নের সাইজ যত ছোট হয়, পোলারাইজেশন কি হয়? তত বাড়ে। অ্যান্ড পোলারাইজেশন বাড়লে গলনাঙ্ক কি হয়? কমে। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বেশি। ওই যে আবার আরেকজনের সাথে কথা বলতেছে, ঠিক বলছেন না ভুল বলছেন? জি, এই যে পাশের জন আয়ান, বুঝছেন ভুল কই হয়েছে? অলরাইট। তাহলে ভাইয়ারা এই যে একটা কাজ করবেন, ওই যে নিজে চেষ্টা করো যেগুলো লেখা আছে ওই প্রত্যেকটা হচ্ছে সিরিয়াল লিখে নিয়ে আসবেন। কি কি বিষয়? পোলারায়ন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই 2টা জিনিস। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ইয়েস, কোয়েশ্চেন যাদের আছে থেকে যাও।